সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় এবং ঘটনাবলী নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকের আমাদের আলোচনার বিষয় বিভেদের শঙ্কা, ঐক্যের সন্ধান। আলোচনা শুরুতেই জানিয়ে রাখি, আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং তার পাশে রয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া সহ আইন বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঐক্য ও দ্রুত সংস্কার করে নির্বাচন জরুরি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। করফাকি সহ 2 মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি। পলাতক স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেছেন তারেক রহমান। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। আইনজীবী হত্যার ঘটনায় উত্তাল চট্টগ্রাম। হত্যায় জড়িত 7 জন চিহ্নিত, আটক 33। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। এবং গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত 17 কিলোমিটার মেট্রো রেল নির্মাণ খরচ কমেছে 7,000 কোটি টাকা। 2030 সালের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। আমরা শিরোনামগুলো দেখছিলাম এতক্ষণ। আপনারা জানেন, প্রতিদিনই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা দেশের যে চলমান পরিস্থিতি চলছে, তাতে যে বিভেদের শঙ্কা দেখা দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। দেশে এই মুহূর্তে এক ধরনের অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। একের পর এক দেখা যাচ্ছে আন্দোলন চলছে, সংঘাত এবং সহিংস পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গত কিছুদিন ধরে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে। কি মনে হয়, কেন আসলে এমনটি হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন করেছেন 2-3 শব্দের মধ্যে। গত কদিন থেকে যে পরিস্থিতি চলছে, এটা আকাঙ্ক্ষিত ছিল না, কিন্তু আবার এটাই বাস্তবতা। যারা পরাজিত হয়েছে বা পলাতক আছেন, বাংলাদেশের 52 বছরের রাজনীতিতে এটা একটা ব্যতিক্রমী ক্ষমতার চুক্তি আরও ঘটেছে। 90-তে মোটা দাগে ঘটেছে। 90-তে যিনি ক্ষমতা হারিয়েছেন, এক সময়ের তিনি প্রতাপশালী রাষ্ট্রপতি। শুধু প্রতাপশালী রাষ্ট্রপতিও নয়, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। তো তাকে আবার, তার শুদ্ধ নাম হচ্ছে হুসেইন মোহাম্মদ এরশাদ, কিন্তু আমরা ওটা বলতে গিয়ে তার আগে যদি একটু স্বৈরাচার না বলি, তাহলে তার নামটা কমপ্লিট হয় না। যে স্বৈরাচার এরশাদ বা স্বৈরাচারী এরশাদ, মনে হয় যেন নামের অংশ স্বৈরাচার। ওই ভদ্রলোকও কিন্তু ক্ষমতা হারানোর পরে পালাননি। তিনি রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন সেনানায়ক, সেনাপ্রধান। তিনিও পালাননি। তো পালানোর ঘটনাটা কিন্তু বাংলাদেশে এবারই প্রথম। তাও আবার পালানোর যে রকম প্রেক্ষিতটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। অন্যান্য পতনের সাথে এবারের পতন মেলানো যাবে না। যিনি নাম্বার 1 তিনি পালিয়েছেন, পালানোরও কি রকম আমরা কিন্তু দেখেছি। এক কাপড়ে পালানো যেটারে বলে, তার দেখা দেখি তার ফলোয়ার্সরাও পালিয়েছেন। কে আগে পালিয়েছেন, কে পরে পালিয়েছেন, ওটা বের করা আরও সময় লাগবে। অর্থাৎ দৌড়ে কে ফার্স্ট হয়েছেন ওটা নির্ণয় করা যাবে না। তো আপাতত আমরা সবাইকে যদি যুগ্ম চ্যাম্পিয়ন বলি, ওইটাই ভালো, যে সবাই পালিয়েছেন, আগে পরেরটা পরে। এরপরে পালানোর তালিকা আপনি দেখেন, দেশের প্রধান বিচারপতি পালিয়েছেন, যেটা হয় না, ইতিহাস কম বিশ্বে। এই পালানোর প্রক্রিয়ায় দেখা গেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পালিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটির। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, খুব সম্মানিত পদ, অ্যাটর্নি জেনারেল, তিনিও পালিয়েছেন। বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। এই পালানোর এই ধারাবাহিকতায় এক পর্যায়ে দেখা গেল বাইতুল মুকাররম সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, যিনি আজান দেন, মুয়াজ্জিন সাহেব, তিনিও পালিয়েছেন। অর্থাৎ তার মানে বোঝেন আপনি যে কাণ্ডটা কত বড়। এবার ওই রকম একটা অবস্থায় যে শক্ত হাতে পরিস্থিতি দমনের একটা বিষয় ছিল, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজকের বক্তব্য কিন্তু আছে, কথাটা যে শক্ত হাতে নিতে হবে। শক্ত হাতে নিতে হবে। 3.5 মাস কিন্তু হয়ে গেছে, আপনার হাত এখনও শক্ত হচ্ছে না কেন?
এই সরকারের প্রতি মানুষের ব্যাপক সমর্থন আছে, সহযোগিতা ওই মাত্রায় কিন্তু এখন আমরা দেখছি না। সমর্থন আছে বাট সহযোগিতাটা দেখছি না। প্রত্যাশা দৃষ্টে কাজ না হওয়াতে মানুষের মধ্যে এক ধরনের একটা বিতৃষ্ণা ভাব এসেছে। বিতৃষ্ণার কারণেই মানুষ আরও চায়, আকাঙ্ক্ষা বেশি। তো 15 বছর 7 মাসের নির্যাতন বা নিপীড়ন বা একটা বাজে কালচার, ওটা 3-3.5 মাসে সলভ হয়ে যাবে বিষয়টা এরকম না, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা আরও বেশি। তো ওই রকম অবস্থায় সরকারের দিক থেকে যে পদক্ষেপটা বা হস্তক্ষেপটা দরকার ছিল তারেক রহমান সাহেবের বাসায়, যেটা শক্ত হাতে, তো এই শক্ত হাত কিন্তু শুধু সরকারের দিক থেকে না, বিএনপির দিক থেকেও হাতটা শক্ত করা চাই। কারণ যারা ক্ষমতা হারিয়েছে তারা, আমরা বলছি, ষড়যন্ত্র করছে, আমাদের বাসায় ষড়যন্ত্র, তাদের বাসায় কিন্তু এটা রাজনীতি, ষড়যন্ত্র না। আর সাধারণ মানুষও কিন্তু এখন এই ষড়যন্ত্র শব্দটা খুব পছন্দ করে না। আর যেটা 15 বছর ধরে চলেছে, বৃষ্টি হয়েছে, এটার মধ্যে বিএনপি জামাতের ষড়যন্ত্র আছে, অথবা ঝড় হয়েছে, এটার মধ্যে লন্ডনের ষড়যন্ত্র আছে, তারেক সাহেবের কোনো হাত আছে। খরা দেখা দিয়েছে, ওখানে বিএনপির ষড়যন্ত্র আছে। তো এই ষড়যন্ত্র শুনতে শুনতে মানুষ এত ত্যক্ত বিরক্ত, মানুষের এখানে শুনতে চায় না। মানুষ চায় পদক্ষেপ, শক্ত হাতে দমন করা। অর্থাৎ এটা এখন ওই পিঠ মোছা হেদায়েতি কাজ না, যে তুমি ভালো হয়ে যাও, তুমি সংস্কার হয়ে যাও, সংস্কার না হলে তুমি দুযোগে যাবা, গুনাহ হবে, সংস্কার করলে তুমি ভালো হয়ে যাবা, দেশ ভালো চলবে, পরকালে তুমি বেহেশতে যাবা। এই হেদায়েতি কাজে কিন্তু এখন আর হবে না, কোনো ঝাড়ফুঁকেও কাজ হবে না। এটা অবশ্যই এখন শক্ত হাত। আমি বলবো এটা সার্জিক্যাল কেস, এটা মেডিসিন দিয়ে হবে না, কোনো দাওয়াই দিয়ে হবে না। এটা এরই মধ্যে পরিষ্কার। যারা পালিয়ে গেছে বা পলাতক, তাদের মধ্যে যদি আমরা এমন ভাব দেখতাম বা মানুষ দেখতো যে তারা একটু চুপ আছে, চুপ থাকলেও মানুষ মনে করে যে হ্যাঁ শরম পেয়েছে বোধহয়, এটাও কিন্তু একটা ভালো দিক। কিন্তু দেখা গেল অবিরাম একটার পর একটা আক্রমণাত্মক কথা, এবং শুধু কথাই না, অ্যাকশনও আছে। পাঠিয়ে দিলেন যে 0 পয়েন্টে যাও, পাঠিয়ে দিলাম যে 32 নম্বরের সামনে যাও। বাস্তবতার ওই জায়গায় নেই। কয়েকজন লোককে আবেগের কারণে হোক বা দলের প্রতি মারাত্মক টান হোক, তারা কিন্তু যাচ্ছে, গিয়ে মার খাচ্ছে। তো মার খাচ্ছে বলার চেয়ে এখানে উপযুক্ত হচ্ছে মার খাওয়ানো হচ্ছে তাদেরকে। অর্থাৎ সামনের দিকে আরও এই পরিস্থিতি যাবে। যেতে যেতে এখন কি এসেছে, নতুন নতুন উপাদান, নতুন নতুন ইস্যু, আজ একটা কাল একটা, অথবা সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় গিয়ে দেখেন আরেকটা। সর্বশেষ এখানে যোগ হয়ে গেল ইসকনের চিন্ময়। তো এমন তো না যে চিন্ময় তাদের দেশ থেকে এসেছে এদেশে, অথবা ভারত থেকে এসেছে, বা আগে এই দেশে ছিল না, বা আফ্রিকার থেকে এসেছে, বা তিনি এলিয়েনও না যে ওনাকে দেখা যায় না। তিনি কিন্তু একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছেন, বিশেষ করে বক্তব্যের মাধ্যমে। তো ওই মুখদোষের পরিণতিতে চেঁচা খায়, চিটাগং অঞ্চলে বলে যে মুখদোষে চেঁচা খায়। তিনি গত কয়েকদিন হুঙ্কার দিচ্ছেন, অথচ নতুন কোনো ইস্যু নেই। সরকারকে ধমক দিচ্ছেন, গোটা দেশকে ধমক দিচ্ছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। তো তার বিরুদ্ধে তো মামলাও হয়েছিল, 31 অক্টোবর মামলা হয়েছিল। মামলাটা করেছিলেন ফিরোজ খান বাদী, বিএনপি নেতা। দেখা গেল বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। আমরা কিন্তু সেটার আগে পরে আর কিছু বুঝিনি, যে মামলা করলেন, মামলা কিন্তু প্রত্যাহার হয়নি, কিন্তু যিনি বাদী ওকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন এসে আবার চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 25 দিন পর এসে। এই বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাটা এখানে অত্যন্ত পরিষ্কার, যে শক্ত হাতে। তো এই শক্ত হাতটা তো 31 অক্টোবরেও করা যেত। এতদিন পর এসে মোটামুটি তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিন্তু ফয়সালা না, ততদিনে অঘটন অনেক ঘটে গেছে, লাশ পড়ে গেছে, একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। ওনার ওখানে পরিদর্শনে গেলেন আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন তারকা, হাসনাত আবদুল্লাহ আর সার্জিস, তাদেরকে আবার তাদের গাড়িতে আবার ট্রাক চাপা দেওয়া হলো। ঘটনাচক্রে যতটুকু এই পর্যন্ত জেনেছি, ওই ট্রাকের মালিক এক আওয়ামী লীগ নেতা। ট্রাক জড় পদার্থ, এটার মধ্যে কোনো জাতীয়তাবাদী ট্রাক নাই, আওয়ামী ট্রাক নাই, কিন্তু ঘটনা যা ঘটার ঘটানো হয়েছে। আবার উস্কানি আপনি দেখেন, এগুলো উস্কানির মতো তো এক একটা ঘটনা। পাহাড়ে দেখেন, বান্দরবনে, ওখানে কেএনএফ নামে এক গোষ্ঠী গজিয়েছে অনেক দিন থেকে। এদেরকে মাঝে মধ্যে আমাদের সেনাবাহিনী খুব দক্ষতার সাথে তাদেরকে দমন করে, কিন্তু এটা চূড়ান্ত দমন হয় না। সর্বশেষ একটা সংঘর্ষ হয়েছে হিন অরণ্যে, ওখানে গোলাগুলি হয়েছে,
KNF এর 3টা সন্ত্রাসী মারা গেছে, কিন্তু এটা মোটেই সলিউশন না। ওরা যে 2 দিন পরে আবারও গজাবে না। তো আমি শুরুতে যেটা বলছিলাম, এগুলো হচ্ছে আমাদের তথাকথিত ওই রাজনীতিরই ফসল। ওখানে প্রাসঙ্গিকভাবে আসছে ভারতের ষড়যন্ত্র কথা। তো আমরা ষড়যন্ত্র বলবো নাকি তাদের কূটনীতি বলবো, তারা তো সেটা করবে, এটাই স্বাভাবিক। তাদের পছন্দের সরকার, অত্যন্ত পছন্দের সরকার, খাস সরকার, এই সরকারের এরকম একটা পরিণতি হবে, এই দলটির এমন পরিণতি হবে, সেটা তাদের কাছে কাম্য নয়, বরং হতবাক হওয়ার মতো বিষয়। সেই ক্ষেত্রে তারা এটা রিভেঞ্জ নেবেন, ডিস্টার্ব করবেন। তো তারা ষড়যন্ত্র করেছে, বারবার এটা বলবো। আমরা কি করছি? আমাদের এই ক্ষেত্রে যেটা একদম পরিষ্কার কথা, প্রথমত ঐক্য লাগবে। ঐক্য মানে সবাই মিলেমিশেই করতে হবে। ঐক্যটার উদ্দেশ্য কি? অবশ্যই এদেরকে রুখতে হবে। জি, আমরা এই প্রসঙ্গে ফিরবো। আপনি বলছিলেন যে সরকারকে সহযোগিতা আপনি দেখতে পাচ্ছেন না, কম, কিন্তু সমর্থনটা দেখতে পাচ্ছেন। এই প্রসঙ্গে আমরা পাচ্ছি। কথা ফিরবো। তবে তার আগে অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে এই যে অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, সেক্ষেত্রে তিনি আসলে একটি পরিকল্পিতভাবে এটি করা হচ্ছে, তিনি মনে করছেন সেটি। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক সহ বৈশাখী টিভি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উনি একজন সদস্য জনাব সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত হত্যাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচার আইনের আওতা এনে শাস্তি নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আসলে আমরা দেখতে পাই আমাদের অত্র ভূখণ্ডে 200 বছরের পূর্বে ইতিহাস ছিল আন্দোলন সংগ্রামের ইতিহাস। সেই আন্দোলন সংগ্রামের ইতিহাস থেকে 1905 সনের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে 1948 সনের রক্তাক্ত সংগ্রাম, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর আইয়ুবের পতন, 71 স্বাধীনতা যুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ আজকে 2024 সনের যেই শহীদি যে আন্দোলনটা হয়েছিল, ছাত্র বিপ্লব, জনতার বিপ্লবের মাধ্যমে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে আজকে স্বৈরাচার সরকার ক্ষমতায় নাই, কিন্তু স্বৈরাচার সরকার দেশে বিরাজমান। এই বিরাজমান পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে হলে আমাদেরকে অবশ্যই, জনাব আমাদের মহাসচিব বলেছিলেন যে ঐক্যবদ্ধভাবে এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে একটি পরিস্থিতি তৈরি না করা হলে এই দেশের স্বৈরাচারের যে অবস্থান, এটা দিন দিন আরও পোক্ত হবে বলে আমরা মনে করি, বিশ্বাস করি। কারণ আপনি দেখতে পাবেন দীর্ঘ 16টি বছর আমরা আজ কথিত ইসকন কখনো কোনো খবর পাই নাই, কিন্তু আজকে হঠাৎ করে সারা বাংলাদেশে যেমনিভাবে এই নিষিদ্ধ সংগঠন, এই ইসকনকে পৃথিবীর বিভিন্ন দেশ নিষিদ্ধ করা হয়েছিল, চীন নিষিদ্ধ করেছিল, মালয়েশিয়া নিষিদ্ধ আছে এবং সোভিয়েত ইউনিয়ন নিষিদ্ধ ছিল। তো এই একটা নিষিদ্ধ দলকে আজকে হঠাৎ করে সারা বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি করা হচ্ছে, এটার মানেটা হলো কমপ্লিটলি এই দেশটাকে একটি অরাজক পরিস্থিতি তৈরি করবে এবং তার ইন্ধন সরাসরি ভারত দিচ্ছে। এবং এই ইন্ধনকে আমাদের বাংলাদেশ সরকার যে প্রতিবাদ করেছিল, আমরা মনে করি এই প্রতিবাদের ভাষা আরও কঠিন হওয়া উচিত এবং হতে হবে। এই কারণে এবং এই ইসকনকে অতি বিলম্বে, দেরি না করে তাকে অবশ্যই এর কার্যক্রম বন্ধ করতে হবে এবং কোনোভাবেই ইসকনের কার্যক্রমকে কোনোভাবে প্রসারিত করতে দেওয়া যাবে না। আদারওয়াইজ আমরা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মাধ্যমে এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সত্তা হিসাবে পৃথিবীতে আমাদের অবস্থান তৈরি করবো। কিন্তু আজকে ভারত যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমাদের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল, এটা আইনানুগ বিষয়। বিএনপি 16 বছরে স্বৈরাচার সরকার 30 লক্ষ মামলা করেছিল, কম বেশি প্রায় 90 লক্ষ লোককে আসামি করা হয়েছিল। সেখানে শত শত লোক গুম খুন করা হয়েছিল, রাতের অন্ধকারে নিয়ে আয়না করে রাখা হয়েছিল। সেই ভারত সরকার কখনোই এর বিষয়ে কোনো আন্দোলন, কোনো কথা বলেননি, একটু শব্দ করেননি, বরং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কিভাবে উলঙ্ঘিত করা যায় সে কাজ করেছিল। আজকে সামান্য একজন যে ইসকন থেকে যে বহিষ্কৃত, এবং ইসকন কিন্তু এটা একটা জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। এখানে আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের একটি দেশ। আমরা এই দেশের স্বাধীন সার্বভৌম হিসাবে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সুপ্রতিষ্ঠিত। সেই দেশকে কোনো দেশের সরকারের বা কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঙ্গুলি হেলনে এই দেশ চলতে পারে না। এই দেশ কারো কাছে আমরা জিম্মি নই, আমরা স্বাধীন। পৃথিবীর যে কটি দেশ আছে আমরা সেইভাবে তার অবস্থান তৈরি করব। কিন্তু আজকে সামান্য একটি ইসকন নিয়ে একজন ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে ভারতের যে ধরনের
ভূমিকা রাখছে, এটা অবশ্যই নিন্দনীয়। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি যে কোনো ধরনের হুমকিকে আমরা মনে করি বাংলাদেশ সরকার সেভাবে মোকাবেলা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। এবং আমি মনে করি আজকে সরকারকে চিহ্নিত করতে হবে, আইন শৃঙ্খলাকে অবশ্যই একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। যদি আইন শৃঙ্খলা অবস্থান পর্যায়ক্রমে নিয়ে আসা না হয়, তাহলে দেশের যে অবস্থান চলছে প্রতিটি সেক্টর কিন্তু একসাথে আপনি ঠিক করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ যদি ঠিক করা না হয়, তাহলে দেশের মানুষের মধ্যে অশান্তি বিরাজ করবে। দেশে যে স্বৈরাচারকে মানুষ শত শহীদের রক্তের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তা বুলণ্ডিত হতে দেওয়া যাবে না কোন অবস্থাতেই। সে কারণেই আমরা মনে করি এই সরকার যারা আছেন তারা সার্বিকভাবে এই দেশে স্বৈরাচার এখন বিরাজ করছে, তাদের সম্পূর্ণভাবে মূল উৎপাটন করে সমস্ত দল মত নির্বিশেষে যারা আছেন তাদেরকে সমন্বয়ে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রকার স্বৈরাচারের যে কোনো অবস্থান বন্ধ করতে হবে। না হলে বাংলাদেশের অস্তিত্ব কোনোভাবে বিলীন হওয়াতে দেওয়া যাবে না এবং বিলীন হওয়ার কোনো সুযোগ নেই। এই মর্মে সরকারকে কঠিন থেকে কঠোর হতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন কাজ করছে না, এই সমস্ত বিষয়গুলি আমরা আগে দেখতে পেতাম যে কোনো বিষয়ে 3 মাস আগে খবর জানেন তারা কিভাবে কি হচ্ছে। এখন সরকারে যারা আছেন তারা ঘুমিয়ে দিন কাটান নাকি কি করেন আমি আর বলতে পারতেছি না, কিন্তু তাদের উচিত হলো প্রতিটা বিষয়ে নজর দেয়া। আমি যখন ক্ষমতায় থাকব, আমি আমার প্রতিটা সেক্টরকে যিনি যে দায়িত্বে পালন করবেন তিনি তার অবস্থানকে পরিষ্কার করে তার কাজকর্ম পরিচালনা করবেন। প্রয়োজনে সেটা কিভাবে করা যেতে পারে, উনি রাজনৈতিক দল আছে, এখানে 18 কোটি মানুষ কম বেশি বাংলাদেশে বসবাস করেন, এখানে যারা আছেন একটা ভালো অবস্থানে জানাওয়ালা লোকদেরকে নিয়ে বসে যিনি যে সেক্টরে কাজ করতে পারেন, যার অভিজ্ঞতা আছে, ওই রকম লোকজনের সমন্বয় করে প্রতিটা সেক্টরে একটা কমিটির মাধ্যমে করে অরাজক অবস্থানকে চেঞ্জ করে একটা দেশের পজিশন তৈরি করার জন্য কাজ করবে বলে আমি মনে করি। এবং সেভাবে যদি করা না হয় সেক্ষেত্রে আমরা আমাদের অস্তিত্ব, স্বাধীনতা সার্বভৌমত্বের যে অস্তিত্ব, সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই বুলণ্ডিত হতে দিতে পারি না। জি, ধন্যবাদ মোস্তফা কামাল। আপনার কথার প্রসঙ্গে আবারও ফিরতে চাই। আপনি বলছিলেন যে সরকারকে সহযোগিতার বিষয়টি আপনি তেমন লক্ষ্য করছেন না, সমর্থন আপনি দেখছেন, কিন্তু আমরা কিন্তু শুরু থেকে ঐক্যের বিষয়টির উপর জোর দিয়ে আসছিলাম। শুরু থেকে সব রাজনৈতিক দলগুলো কিন্তু বলছিল যে আমরা আসলে ঐক্য চাই। তাহলে কেন আসলে আপনার এরকম মনে হচ্ছে? সরকার যে সহযোগিতা পাচ্ছে না সেটা পরিষ্কার আমার সহ-আলোচক অ্যাডভোকেট জাকির সাহেবের বক্তব্য থেকে। সরকারকে সমালোচনা কিন্তু তিনি করে ফেললেন, আমরাও করছি। আর গোটা দুনিয়াতে সবচেয়ে সস্তা কাজ হচ্ছে সমালোচনা করা। কোনো ইনভেস্ট লাগে না, ওখানে খুব পরিশ্রমও লাগে না, সমালোচনা চাইলে করা যায়। তো আবার এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি খোলামেলা বলেছেন গণমাধ্যমকে উদ্দেশ্য করে যে আপনারা মন ভরে সমালোচনা করুন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। সেটাও কিন্তু সহযোগিতা এক ধরনের। কিন্তু এরকম একটা ভাগ কাম্য ছিল না এই সময়ে, যেহেতু একটা বাজে অবস্থা থেকে আমরা আরেকটা অবস্থায় এসেছি। সবাই তার পাশে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, যে কারণে এখন ইসকন সমস্যা এটা ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ। ওখানে কে আসলো কে গেল, জাতীয় ঐক্য হলো কিনা, এটা কিন্তু বিয়ের বর যাত্রী যাওয়া না যে পাশের ঘরে বলছি ডানের ঘরে বলা হয় নাই, পেছনের ঘরেরও একটু বলা দরকার, যদি না আবার একটু মাইন্ড করে। এখানে মাইন্ড খাওয়ার কিছু নাই, এটা জরুরি কাজ, ইমার্জেন্সি কাজ। ফৌজদারি অপরাধে ভরা, রাষ্ট্রবিরোধী অপরাধে ভরা, ওখানে আপনার অপেক্ষা করার কিছু নাই। শুধু ইসকন না, আরও যে কয়েকটা আমি একটা দুটা করে বললাম। এখানে আমাদের বাংলা একটা কথা আছে, কিছু নাচনি বুড়ি থাকে, ওরা অপেক্ষায় থাকে ঢোলে বাড়ির জন্য। এটা আমাদের এখানেও, আমাদের প্রতিবেশী দেশেও। আবার প্রতিবেশী দেশ মানে হচ্ছে এমন একটা প্রতিবেশী যে সত্যিই প্রতিবেশী, কারণ প্রতিবেশী বদলানো যায় না, কখনো কখনো বদলানো যায় না, পাল্টানো যায় না, প্রতিবেশী থাকবেই। আমরা যেটা বলি যে কথার চলে যে ঘটনাচক্রে স্বামী স্ত্রীও বরবাদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু প্রতিবেশী বিচ্ছিন্ন হওয়া যায় না, সে তো পাশে আছে, থাকবে। তার বাদ দিয়ে আমি আরেকটা দেশকে না আমার প্রতিবেশী করতে পারবো না। তো এই প্রতিবেশীর কি চরিত্র, কি বৈশিষ্ট্য, এটার ব্যাখ্যার অবকাশ রাখে না। তারা ডিস্টার্ব করছে, করতেই থাকবে। আমরা একটা চ্যালেঞ্জিং জায়গায় আছি এবং বাংলাদেশের জনগণ এবার কিন্তু ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছে। যা তা চ্যালেঞ্জ নয়, কিন্তু তাদের খাস পছন্দের একজন প্রধানমন্ত্রীকে হটিয়েছে। তাও হটানো মানে একদম সত্যি হটানো, দৌড়ানো। অনেকটা ইতিহাসে আমরা যেটা পাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কথা, যে ওনার ঘোড়ার
পায়ের আওয়াজ শোনা গেছে, উনি আসেন নাই, শুধু ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেছে, লক্ষণ সেন পালিয়েছেন পেছনের দরজা দিয়ে। এবার আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা শাহবাগ পর্যন্ত পৌঁছে গেছে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি শুধু ওই খবর পেয়েছেন মাত্র যে সময় আছে আর সর্বোচ্চ 45 মিনিট, উনি 40 মিনিটের মধ্যে এক কাপড়ে পালিয়েছেন, শুধু তার বোনের নিয়ে, আর কাউরে নিয়ে যাওয়ার সময়ও পাননি, হয়তো বা দরকারও মনে করেননি। আমি যদি এই বাস্তবতাটা ভুলে যাই, এভারেজে কথা বলি, এটা তো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই, তারা কোনো দলের জন্য কাজ করছে না, তারা কাজ করছে ভবিষ্যৎ সরকারের জন্য, অর্থাৎ একটা নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচনটা হচ্ছে শেষে, আগে নয়। তো তার আগে যদি আমরা বারবার বলতে থাকি যে নির্বাচন কবে, তখন যেই আন্দোলনে যারা মারা গেছে তাদের স্বজনদের কিন্তু বড় কষ্ট লাগে, বা যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের জন্য বড় বেদনার যে আমরা তো নির্বাচনের জন্য আন্দোলন করিনি, আমরা আন্দোলন করেছিলাম একটা স্থিতাবস্থার জন্য, ভারসাম্যের জন্য, বৈষম্যের অবসানের জন্য। কোটা সংস্কার আন্দোলনে তখন যারা ছিল, একজনেরও টার্গেট ছিল যে আমি উপদেষ্টা হব, অথবা আমি কোনো কমিশনের চেয়ারম্যান হব, অথবা তার বাবারা ইউপি চেয়ারম্যান বানাবে বা মেম্বার বানাবে। জীবন বাজি রেখে তারা আন্দোলনটা করেছে। 34 দিনের মধ্যে আন্দোলনের সাফল্য এক রেকর্ড। আমরা কিন্তু এটা ধরে রাখতে পারছি না, প্রতিনিয়ত ত্রুটি ধরছি, প্রতিনিয়ত ভুল ধরছি সরকারের। বলছেন উনি সমালোচনা করতে, আমরা এতটাই খুশি হয়ে গেছি যেখানে 15.5 বছর কথাই বলতে পারিনি, এখন কথা বলতে গিয়ে কোনটা কথা আর কোনটা কুকথা, কোনটা তর্ক কোনটা বিতর্ক আর কোনটা কুতর্ক আমরা ব্যবধান রাখছি না। তো এরকম একটা অবস্থায় এই সরকার বাস্তবতা যেটা দাঁড়িয়েছে, কে সমর্থন করলো আর করলো না, কে সহযোগিতা করলো আর করলো না, ওইটার দিকে তাকানোর বোধ তত একটা অবস্থা আমরা নেই। আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর সবাইকে আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। মুস্তাফা কামাল, বলছিলাম যেটা যে জাতীয় ঐক্য গড়তে হবে, সুন্দর কথা। এখনো যদি বলতে হয় যে জাতীয় ঐক্য গড়তে হবে, জাতীয় ঐক্য তো গড়েই আছে, ওই জাতীয় ঐক্যের মাধ্যমেই তো এরকম একটা দুষ্ট সরকারের পতন হয়েছে, অবিশ্বাস্য রকমের দানবীয় সরকারের পতন হয়েছে, সেটা তো জাতীয় ঐক্যের মধ্য দিয়ে হয়েছে। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, সেটা তো জাতীয় ঐক্যের মধ্য দিয়ে হয়েছে। এখন হচ্ছে জাতীয় ঐক্য ফাংশন করছে না। আমরা প্রতিনিয়ত যেখানে যেখানে সংস্কার হওয়া দরকার, সংশোধন হওয়া দরকার, ঐক্য গড়া দরকার, ওখানে ওই শব্দটা উচ্চারণ করতে না করতে আমরা পাশে আরেকটা নিয়ে আসছি, যেটা আমরা স্পষ্টই খেয়াল করেছি 5 আগস্টের পর থেকে সরকারের পতন হয়েছে, সাথে সাথে আলোচনা শুরু হয়ে গেল, অথবা বাতলে দেয়া হলো যে এই সরকারকে হঠাতে বিএনপির অবদান বেশি ছিল নাকি ছাত্রদের। যদি আপনি একটা ফয়সালা গেলেন ছাত্রদের বেশি ছিল, যে সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেশি ছিল নাকি বেগম রোকেয়ার বেশি ছিল, ওখানে কি পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা বেশি ছিল নাকি প্রাইভেটের বেশি ছিল। এগুলো ছিল অত্যন্ত দুষ্ট বুদ্ধি নিয়ে করা, যে আজে বাজে কাজে আপনারে ব্যস্ত রাখা, ফরজের দিকে যেতে না দেয়া, নানান নফলের মধ্যে ব্যস্ত রাখা। তো এরকম একটা অবস্থায় জাতীয় ঐক্য গড়তে হবে, আহ্বান ঠিক আছে, তো গড়তে বাধাটা কোথায়? আজ প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য গড়তে হবে, আবার সবাইকে শান্ত হতেও বলেছেন। একইভাবে বিএনপি মহাসচিবও জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব দিয়েছেন। তো শান্ত থাকারও তো একটা মাত্রা আছে। যারা সাধারণ জনগণ, সাধারণ বলতে একেবারে সাধারণ, হয়তো আন্দোলনে যায় না, রাস্তায় নামে না, আশেপাশে থাকে, কিন্তু জীবনটা আবার তার আর তার সন্তানের বেশি যায়, অন্যদের যায় না, তাদের বেদনাও কিন্তু বুঝতে হবে। জাতীয় ঐক্য এখন অত্যন্ত জরুরি, যে তারা যেন আর হতাশ না হন। একটা হতাশায় ভুগছে কিন্তু মানুষকে একটার পর একটা দাওয়াই আপনি দিয়ে দিচ্ছেন। আমি তো বললামে, সর্বশেষ দিয়েছেন চট্টগ্রাম কক্সবাজার সড়কে সার্জিস উপর ট্রাক চাপা। আবার আলোচনা এখন নিয়ে যাওয়া হলো এই ট্রাকটা সম্ভবত এক আওয়ামী লীগ নেতার। এই আলোচনা দরকার না, এটার বিচার হওয়া দরকার অ্যাকশন, দ্রুত অ্যাকশন। এটা নিয়ে ওখানে কিন্তু জাতীয় ঐক্যের দরকার নাই, এটা ফৌজদারি অপরাধ। কিন্তু আমরা এখানে কিন্তু গুলিয়ে ফেলছি সব। এখানে সবাইকে ডেকে আনার দরকার নাই যে আসেন আলোচনা করি কি করা যায়। আমি 1 মিনিট একটা উপমা দিয়ে ফেলি। এক বাড়িতে চোর ধরেছে রাত 12টা-1টার দিকে। এবার সবাই বসে আসেন যে একটু ঐক্য হই, সবাই মিলেমিশে ভাবি কি করা যায়। তো কেউ বলে যে পুলিশে দিয়ে দেন, কেউ বলে যে না কিছুক্ষণ ঝুলাইয়া পিটান,
কেউ বলে যে না একদম মেরে ফেলে বাড়ির রাস্তায় ফেলে দেন। হয়ে গেছে ভোরবেলা, চোর নিজেই বিরক্ত, বলে যে ভাই আপনারা যেটা করার ওইটাই করেন, নইলে মাঝে দিয়ে আমার একটু ছাড়েন, আমার চুরির আরও 2টা শিডিউল আছে, আমি সেরে আসছি। এগুলো নিয়ে এত চিন্তা ভাবনার বিষয় নয়, আপনি দ্রুত পদক্ষেপ নেন কি করবেন। এগুলোর জন্য আলোচনার খুব অপেক্ষা, অমুককে ডাকবো, অমুককে ডাকলাম কিনা, কাউকে ডাকা হয়নি, উনি মাইন্ড করেছেন না, এখন অ্যাকশন দরকার, অবশ্যই অ্যাকশন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় যেটা শক্ত হাতে, সেটাই বলতে চাই। ধন্যবাদ। অ্যাডভোকেট জাকির হোসেন, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই যে আজকে আমরা দেখেছি তারেক জিয়ার 2টি মামলা রায় হয়েছে, সেখানে তিনি অব্যাহতি পেয়েছেন, এবং খালেদা জিয়ার যে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা চলছিল সেখানে তিনি অব্যাহতি পেয়েছেন। অভিযোগ আছে যে আসলে এই ধরনের মামলাগুলো হয় হয়রানিমূলক এবং এটাতে রাজনৈতিক উদ্দেশ্য থাকে। এই মামলার একজন সংশ্লিষ্ট আইনজীবী হিসেবে আপনার কাছে শুনতে চাই কিছু। ধন্যবাদ আপনাকে। বিষয়টি হলো আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে 111 থেকে শুরু করে অদ্যাবধি নিয়ার অ্যাবাউট 2 জনের বিরুদ্ধেই প্রায় 150-র উপরে মামলা দায়ের করেছে বিগত সরকার, এবং প্রতিটি মামলাই ছিল হয়রানিমূলক এবং রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ মামলা ছিল। কারণ একই মামলা এখন পর্যন্ত আমাদের একটাই, ভাই যেটা বললেন যে সমালোচনা আসলে আপনার আমার কার্যক্রমেই এই জিনিসটা চলে আসে, কিন্তু এটা করতে হয় না। সমালোচনা এবং আলোচনার বিষয়টা, আপনি ভালো কাজ করলে ভালো চলে আসবে, আপনি যখন খারাপ কাজ করে মানুষ তখন বলবে, এটা সমালোচনা বলা যাবে না। আপনি যদি কোনো ভুল করেন, আমি যদি কোনো ভুল করি, আমার ভুল শুধরানো মানে এই নয় যে আমার সমালোচনা করা হচ্ছে, আমার ভুল শুধরানো মানে এই নয় যে আমার বিরুদ্ধে বলা হচ্ছে। এইখানে আমাদের ভুল কনসেপশন বলে আমি মনে করি, কারণ প্রতিটা ক্ষেত্র কিন্তু একটা বাস্তবতা চিন্তা করতে হবে। আপনারা বিগত সরকার বিএনপির প্রায় 30 লক্ষ মামলা করা হয়েছিল, যে সমস্ত মামলাগুলির মধ্যে কোনো ধরনের ঘটনাই ঘটে নাই। জনাব তারেক রহমানের বিরুদ্ধে আজকে যে মামলাটি, 2টা মামলা খালাস পেয়েছেন উনি, সেখানের মধ্যে একটা মামলার মধ্যে বলা আছে যে উনার মেয়ে, তখন উনি অল্প বয়স্ক ছিলেন, যে তার স্কুলের বেতন এইটা তিনি হিসাব বিবরণীতে দেখান নাই। উনি ব্যাংকে 2 লক্ষ টাকা ছিল ওনার, সেই ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ইন্টারেস্ট এসেছিল, সেই ইন্টারেস্ট কেন উনি হিসাব বিবরণীতে দেখান নাই? মানে হলো একজন মানুষকে কতটুকু অপদস্থ করা হলে তার জনপ্রিয়তার প্রতি, তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার হীনমন্যতা থাকলে পরে এই ধরনের মিথ্যা কল্প কাহিনী দিয়ে মামলা সাজানো হয়, এবং সেই মামলা 16 বছরেও ফ্যাসিস্ট তৎক্ষণকার সরকার 16টি বছর চেষ্টা করেও জনাব তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কোনো মামলা প্রমাণ করতে পারেন নাই। এবং আপনারা জানেন এটা, যে একজন বিচারক উনি ন্যায়পরায়ণ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার দৃষ্টিকোণ থেকে তিনি ভাবলেন যে এই লোকটাকে, আমি যে মামলার যে উপাদান আছে, উনাকে সাজা দেওয়ার কোনো উপাদান নাই, উনাকে খালাস দিলেন। তার বিনিময়ে এই বিচারককে মালয়েশিয়া চলে যেতে হলো, উনার স্ত্রী ক্যান্সারে ভুগলেন, উনি জীবনটা শেষ পর্যায়ে চলে আসছেন। তো এইরকম একটা স্বৈরাচারী চিন্তাধারা পৃথিবীর কোনো দেশে এইরকম হচ্ছে বা হয়েছিল, এর ইতিহাস মনে হয় বাংলাদেশই রচনা করতে পারবে। এবং একমাত্র দেশ পৃথিবীর, যে অসম্ভব সম্ভবের দেশের নামই হলো একমাত্র দেশ পৃথিবীতে, সেটা বাংলাদেশ। তা না হলে 16টি বছর যেই সরকার কোনো ভোটবিহীনভাবে একনায়কতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করেছিল, সেই সরকারকে পার্শ্ববর্তী দেশ, আমার প্রতিবেশী, ভাই যেটা বললেন, প্রতিবেশী হলেও তিনি যদি আমার পিছে চড়ে বসেন, আমি তাকে পিছে নিয়ে আমি যদি চলতে না পারি, আমি এটা চিন্তা করবো না যে আমার পিঠে কে আছে। আমাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি 16 বছর প্রভু হিসাবে যারা তাদেরকে আলিঙ্গন করেছিল, সেই চিন্তা থেকে তো আমাদের দেশ চলবে না, এবং সেই চিন্তা প্রতিবেশীকে করলেও সেটা চলবে না, কারণ আমরা স্বাধীন সার্বভৌম দেশ। এবং আজকে বিএনপি চেয়ারপারসন উনার বিরুদ্ধে নাইকো মামলা, যেই মামলাটি 2000 শেখ হাসিনার সময়ে একই মামলা হয়েছিল, নাইকো 2টো মামলা হয়। একটা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা কার্যক্রম পরিচালনা করে আসছেন, একটা কাজ রানিং পজিশন উনি পরিচালনা করে আসছেন, ক্ষমতাচ্যুত হইলেন, সেখানে নতুন প্রধানমন্ত্রী আসলেন, তিনি তার কাজ করে আসছেন, অথচ তার মামলা খালাস হয়ে গেল। আর বিএনপি চেয়ারপারসনের মামলা আদৌ খালাস হয় নাই। আমি এই সরকারকে, ভাই যেটা বলেন সমালোচনা, এই সরকারের উচিত ছিল প্রথম দিন ক্ষমতা আসার পর বিএনপির যে 30 লক্ষ মামলা, 90 লক্ষ নেতাকর্মী সমর্থক,
এদের মামলাটি আইন মন্ত্রণালয় এক খোঁচায় উঠিয়ে দেওয়া উচিত ছিল, এক কলমের মধ্যে, যে এই মামলাগুলি স্বৈরাচারী হাসিনা, আজকে ভাই বলতেছেন যে 34 দিন আন্দোলন, না, এই আন্দোলন 34 দিনে হয় না, এই আন্দোলন 16 বছরের ফসল। এই আন্দোলন 16 বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমর্থক গুম খুন করা হয়েছিল, সেই ফসল হয়েছিল। আমরা জানি যে এক গল্পে আছে যে বাঘ আসে বলে একজন লোক প্রতিবেশীকে প্রতিদিন ডাকে, বাঘ একদিন ঠিকই আসে। আন্দোলন সংগ্রামের ইতিহাস বিএনপি দেখিয়েছিল, জনাব তারেক রহমান প্রমাণ করে দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন 2008 সনে উনি ক্ষমতায় আসতে পারতেন। বিএনপি চেয়ারপারসন তখন যদি উনি আপোষ করতেন, বিএনপি চেয়ারপারসন যদি আপোষ করতেন, তখন 2008 সনে উনি বাংলাদেশের ক্ষমতা থেকে আজকে উনাকে জেলে রেখে যেভাবে বিষ প্রয়োগ করা হয়েছিল, আজকে উনার এই অবস্থা হওয়ার কথা ছিল না। জনাব তারেক রহমানকে নির্মম নির্যাতন আজকে যে করে শেখ হাসিনা করেছিল, সেই অবস্থান উনার থাকতেন না, উনি আজকে থাকতেন বীর দপ্তে থাকতেন। অথচ আজকে উনার বিরুদ্ধে যে মামলাগুলি উনি বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগতভাবে প্রতিটা মামলায় উনি মোকাবিলা করে আসছেন এবং করবেন। এবং উনার বিরুদ্ধে মামলাগুলি প্রতিটা মামলায় 5,000 টাকা উনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, সেই 5,000 টাকার অ্যাকাউন্ট তারা দেখিয়েছিল যে এখানে তাকে তিনি সেটাও করলেন, বিদেশ পাচার করছেন। আমার কাছে উনার সব ডকুমেন্টস, ওনার 111 থেকে অদ্যাবধি প্রতিটা মামলার কাগজ আমার কাছে আছে। এবং ম্যাডামের বিরুদ্ধে যে এতিমের অর্থাত্মসাৎ, সেখানে এই দুদকের যে পিপি ছিলেন তার এবং আইনমন্ত্রীর কথোপকথন এখনও আছে, আমার মোবাইলে আছে। তিনি বলেছেন যে আপনি ইশাকে বলে দেন, জশাবকে বলে দেন। আইনমন্ত্রী বললেন যে হ্যাঁ আমি বলছি তুমি চিন্তা করো না, দুজন ফ্রেন্ড, তুমি চিন্তা করার প্রয়োজন নাই। সেই কথোপকথন ভিডিও ওপেন আছে। তো যেখানে এই বিভিন্ন ধরনের এভিডেন্স ট্যাম্পারিং করে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে দীর্ঘ 18 বছর মামলার জালে ফেলে, যারা নাকি স্বৈরাচারী আন্দোলন করেছিল, তাদেরকে এই দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আসবে না। এবং প্রতিবেশী রাষ্ট্র 16 বছর যে সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের সহায়তা করেছিল, আজকে তারা ইসকন নিয়ে কথা বলা না, বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নাই। প্রয়োজনে আমি মনে করি আজকে যারা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত এখানে হচ্ছে, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অথবা জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিবে আমরা একটি সার্বভৌম দেশ। পৃথিবীর মানচিত্রে আমরা অবশ্যই একটি জাতীয়তাবাদ শক্তি হিসাবে, কারণ জিয়াউর রহমান বলেছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, আজকে যারা ইসকন বলছে, যারা হিন্দু বলছেন, আর এই দেশ কোনো সংখ্যালঘু বলতে কিছু নাই। এই দেশ 18 কোটি মানুষের দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা বাঙালি আছে, যারা ওই যে রাঙ্গামাটি, মগ, চাকমা, সবাই এক ছাতায় বসবাস করবে, সবাই বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশি হিসাবে এখানে যদি কেউ অন্যায় করে, সে হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, সে যে কোনো দলেরই হোক, যে কোনো ধর্মেরই হোক, যদি সে অন্যায় করে তাকে অন্যায়ের আওতায় আসতে হবে, তাকে পানিশমেন্টের আওতায় আসতে হবে। এবং একটা কথা আমি বলি, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে দিচ্ছে। এবং সেখানে আমি কয়েকটা মামলা দেখলাম, মামলার মধ্যে সেখানে বিএনপি করেছিল, বিএনপির জন্য মামলাও খেয়েছিল, তার নামে একটা মামলা হয়েছিল। এইভাবে প্রচুর মামলা হচ্ছে। আমি মনে করি সরকারি দিয়ে খেয়াল রাখা উচিত, কোনোভাবেই 10 জন অপরাধী যদি ছাড়া পেতে পারে তবুও ভালো, তবে আইনের যে প্রেসেন্স আছে, জুরিসপ্রুডেন্সে বলা আছে, যদি 10 জন লোক শাস্তি পেতে পারে, বাট কোনোভাবেই একজন নিরপরাধী লোককে কোনোভাবে হেনস্থা করা যাবে না। ধন্যবাদ। আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে নেব। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। অ্যাডভোকেট জাকির হোসেন, আপনার সাথে কথা বলছিলাম মামলা প্রসঙ্গে। আমরা এই দেশের এই পরিস্থিতিতে এখন আশা কি করতে পারি যে এই যে হয়রানিমূলক মামলাগুলো, এগুলো আর আসলে ভবিষ্যতে হবে না? সেটাই আমি সেই কথাটা বলতেছিলাম, যে দেখেন লক্ষ লক্ষ মানুষ যারা নাকি তার ফ্যামিলিতে 3 বেলা খাবারের জোগাড় নাই, অথচ আমরা যেটা দেখি মাঝে মধ্যে যে বহু লোক তার ঘর বিটে বিক্রয় করে কোর্টের খরচ দেওয়া হচ্ছে। তো আজকে যে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট রিজম আজকে ক্ষমতায় নাই, কিন্তু তার দোসররা দেশের মধ্যে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে স্বৈরাচার দেশে নাই, বাট লেজটা রয়ে গেছে। তো আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে এই সরকারের যারা আছেন, বিশেষ করে আইন মন্ত্রণালয় যারা আছেন, আমরা মনে করি অবশ্যই এটা উচিত যে ফ্যাসিস্ট রিজম যতগুলি মামলা করে গিয়েছিল,
আজকে পর্যন্ত প্রায় 4 মাস বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী আধো কোর্টের বারান্দায় কেন ঘুরবে? হোয়াই দ্য রিজন? কেন, কি কারণে তারা ঘুরতে পারে? অতএব কারণে আমি মনে করি এই সরকারের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত যে যতগুলি মামলা আছে প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলে, প্রতিটা কোর্টের মধ্যে, সব জায়গার মধ্যে লিস্ট করা আছে, প্রতিটা মামলা কার বিরুদ্ধে কয়টি মামলা আছে, যে কোনো থানা লিস্ট করা আছে, সারা বাংলাদেশ লিস্ট করা আছে। এই মামলাগুলি উইদিন 1 সপ্তাহের মধ্যে এটা প্রত্যাহারের জন্য সরকার স্টেপ নেবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের মাননীয় নেত্রী এবং চেয়ারপারসনের বিরুদ্ধে যে মামলাগুলি চলমান এখনও কিন্তু আছে, এই মামলাগুলি সিমিলার মামলা। একজন ব্যক্তি খালাস পেয়ে দিব্যি তিনি প্রধানমন্ত্রী করে গেলেন, অথচ আরেকজন মানুষকে হয়রানিমূলকভাবে মামলা করা হচ্ছে, মামলা ছিল। এই মামলাগুলি অতি দ্রুত, আমরা যদি আইনগতভাবে পদক্ষেপ নিচ্ছি, কিন্তু কেন 4 মাস অদ্যাবধি এই মামলাগুলি এইভাবে হয়রানিমূলক হবে? এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো এই যে প্রিভিয়াস গভর্নমেন্ট অন্যায়ভাবে নিরীহ মানুষের নামে মামলা দিয়ে গেল এবং মামলা হামলার মাধ্যমে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবার তার জীবদশা থেকে অনেকে মৃত্যুবরণ করেছিলেন, শত শত লক্ষ লক্ষ লোক নেতা কর্মী মৃত্যুবরণ করেছিলেন, 3 বেলা না খেয়ে কোর্টের বারান্দা গিয়ে দিন রাত 24 ঘন্টা সেখানে ঘুমিয়েছিলেন। এমনও ছিল প্রতিদিন 5-7টা করে হাজিরা ছিল, সেগুলি অবসান হওয়া উচিত। এবং বর্তমানে অনেক লোকের বিরুদ্ধে যারা ইনোসেন্ট, যারা কখনোই কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, তাদের বিরুদ্ধে একসাথে প্রায় 150-200 করে মামলা, এটা তো ঠিক হতে পারে না। এটা আইনের কোনোভাবেই এটা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এবং এই ধরনের কার্যক্রম যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হওয়া উচিত বলে আমরা মনে করি। কারণ আইন তার নিজস্ব গতিতে চলবে এবং ন্যায় বিচারের জন্য একটা দেশে যদি বিচার বিভাগ যদি নাকি সুন্দরভাবে না চলতে পারে, সেই ক্ষেত্রে সেই দেশের মানুষ কোনোদিন শান্তি থাকতে পারবে না। এবং সেই ক্ষেত্রে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকে যথোপযুক্তভাবে যদি প্রয়োজন হয় নতুন নিয়োগের মাধ্যমে 10,000 লোক নিয়োগ করা ফেলুক, পুলিশ নিয়োগ দিয়ে নিয়োগের মাধ্যমে হলেও এই অবস্থার অবসান অবশ্যই জরুরিভাবে করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি দেশে আজকে যে বাজার ব্যবস্থা আছে, বাজারের যে দ্রব্যমূল্যের যে লাগামহীন পজিশন চলছে, এইটাকে দ্রুততার সাথে সরকারে যারা আছেন কমিটি করে বসে মনিটরিং করা হোক। যিনি যে দায়িত্ব আছেন তিনি তার সাথে কমিটি করে কমিটির মাধ্যমে প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করুক, সহজ কাজ। প্ল্যানিং, জিয়াউর রহমান একটা কথা বলি, জিয়াউর রহমান বলেছিলেন যে মানি ইজ নো প্রবলেম, অনলি প্ল্যান ইজ প্রবলেম। ইউ হ্যাভ এ প্ল্যান, ইউ উইল নট মানি প্রবলেম। আপনি যদি প্রপার কোনো ধরনের প্ল্যান করতে পারেন, সেখানে টাকা কোনো সমস্যা হয় না, এবং তিনি সেটা প্রমাণ করে দিয়েছিলেন। ধন্যবাদ মোস্তফা কামাল। চলমান পরিস্থিতি নিয়ে সম্পর্কে আপনার কাছে যদি আবারও জানতে চাই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে এই অস্থিতিশীলতার জন্য ধর্মকে ব্যবহার করছে এবং দেশকে একটি বিভেদের দিকে, বিভাজনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আসলে দিন দিন বিভেদগুলো বাড়ছে, বিভাজন বাড়ছে, সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? প্রথমতই হচ্ছে যে নিয়ত সাফ করা, মতলব পরিষ্কার করা, উদ্দেশ্য স্বচ্ছ করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে এই কথাটা বলেছেন, কোনো একটা গুরুত্বপূর্ণ একটা এবং বাস্তব একটা উপলব্ধি থেকে বলেছেন। আমাদের এখানে আমরা এই যে ধর্ম নিয়ে বিভেদ করার যত দরজা আছে, জানালা আছে, সব খুলে রাখছি। এমনিতে আমাদের এখানে কতগুলো বিরোধ লেগে আছে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান, আবার মুসলিমদের মধ্যে আসেন শিয়া সুন্নি, আরও ভাগে আসেন আহলে হাদিস, আরও আনেন ওহাবি, কৌমি, খারেজি, অর্থাৎ কিছু বিভেদ, কিছু সীমারেখা আমরা টেনেই রাখছি। আবার যখন পরিস্থিতি জটিল হয়ে যায়, আমরা চট করে তখন সংখ্যালঘু নিয়ে আসি। তো সংখ্যা দিয়ে লঘুগুরু নির্ণয় বা ধর্ম দিয়ে সংখ্যা নির্ণয়, এটা কিন্তু এক ধরনের গোজামিল। লঘুগুরুর ধর্ম দিয়ে হয় না, কিন্তু আমরা করছি। আবার যারা সংখ্যালঘু বলা হচ্ছে তারাও ধন্য ধন্য, যে আমাদেরকে বোধহয় সংখ্যালঘু বলে মনে হয় আমাদেরকে ধন্যই করেছে, ভালো কিছু একটাই বোধহয় বলেছে। এই শব্দগুলি অনাকাঙ্ক্ষিত, যার জের কিন্তু আমাদের প্রতিনিয়ত সইতে হচ্ছে। আমি উদাহরণ বলি আপনাকে, চিন্ময় তিনি হিন্দু না মুসলিম এটা বোধহয় খুব বিবেচ্য নয়, তিনি কাজটা কি করেছেন ওইটা আমলে নেওয়া উচিত। মোটা দাগে তো একটা ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী অপরাধ, ওখানে হিন্দু মুসলিম টানা বোধহয় জরুরি নয়। আমি একটা ঘটনার দিকে যাই। ওই অঞ্চলের যখন মেজর সিনহাকে হত্যা করলেন একজন ওসি সাহেব, তার নাম হচ্ছে প্রদীপ, তো আমরা কি তখন বলেছি যে একজন মুসলমান একজন হিন্দুকে মেরে ফেলেছে? এটা অপরাধ, ওখানে তার ধর্ম দেখা উচিত নয়।
আর আইনের সর্বশেষ যে বিষয়টা বলে জাকির ভাইও বলেছেন, সুযোগ হয়েছে একটু বলে নাই, প্রসঙ্গ এসেছে। ধরুন ওই দিন কলমের খোঁচা দিয়ে বাতিল করে দেননি বেগম জিয়া বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, আগামীকালকে একটা খোঁচা দিয়ে বাদ দিয়ে দিলেন, এটা কি বিচার হয়ে গেল? যে হয়রানিটা হলেন তিনি, যে কলঙ্কিত হলেন, আপনি আমার মন গড়া একটা বিচারের আসামির কাঠগড়া নিয়ে গেলেন, অভিযোগ দিলেন চুরি ডাকাতি ছিনতাই থেকে যত কিছু আছে সব, আমার সর্বনাশ তো আপনি করিয়ে দিলেন সব, এরপরে একদিন হয়তো আমারে খালাস দিলেন, তো তাতে বিচার হয়ে গেল? আমরা সংস্কার বলছি, আইন সংস্কারে এই কথাটা যারা আছেন বিএনপির দিক থেকেও তোলা যেত, অথবা মধ্যবর্তী কেউ তুলতে পারতেন, যে বেগম জিয়ার বিরুদ্ধে অথবা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলাগুলো উঠে গেল, তাতে বিচার হয়ে গেল। তারা যে হয়রানির শিকার হলেন, নির্যাতিত হলেন, কলঙ্কিত হলেন, মামলাই তো উঠছে না। অবশ্যই উঠবে না, মামলা তো আমরা আইনগতভাবে মোকাবেলা করে যাচ্ছি, উনি তাই করছেন। হয়রানিটার কি করবেন? হয়রানি সেই বিষয়টা আমার বক্তব্য। এই জন্য এই বিহিত করা দরকার যে মিথ্যা মামলা, বানোয়াট মামলা শুধু খালাসে বিচার নয়, যে এই নোংরামি করার অপরাধও একটা বিচার হওয়া চাই। কেউ কিন্তু কেউ আলোচনায় আনে না, সেটা না হওয়ায় যার জেরে এখন যেটা হচ্ছে, একটা হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকাণ্ডটা তো সঠিক, জামাল কামাল কেউ একজন মারা গেছে, এটা কিন্তু সঠিক। এবার আসামি দিয়ে দিলেন 1 নম্বর শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর কামাল সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব। তার মানে আপনি হত্যাটাকে গুরুত্ব দিলেন না, কয়েকটা ব্যক্তিকে আসামি বানালেন। এটা করতে করতে গিয়ে ঢাকার পাশে সাভার আশুলিয়া অঞ্চলে একাধিক ঘটনা ঘটেছে, বিএনপির লোকদেরকে ওই মামলায় আসামি করে দিয়েছে, হত্যা মামলার আসামি। তো সেটা বুঝতে বুঝতে চলে গেছে 6 দিন। এই 5-6 দিনে কিন্তু আবার এই মামলা নিয়ে একটা বাণিজ্য চলে গেল, যে নামটা কেটে দেওয়া হবে। ওইটা যেহেতু আপনি কোনো সংস্কারের বা কোনো কথাই বলেননি এখন পর্যন্ত, এই মামলা তো ভুয়া মামলা সোজা বাংলায় বললে। তিনি মারা যান নাই, তিনি জীবিত, তাহলে কি হলো? এটা তো ঠিক না। অর্থাৎ আপনি যদি ওখানে একটু সংস্কারের চিন্তা আনতেন, আইনজীবী হিসেবে আনতে পারতেন, রাজনৈতিক দল থেকে আনলে গুরুত্ব আরো বাড়ে, কারণ আমাদের এখানে অসহায়দের কথা কেউ শোনে না, রাজনৈতিক দল থেকে আনলে হতো, তাহলে এই নোংরামিটা কিন্তু এখন চলার হতো না। এটা আপনি আলটিমেটলি আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করছেন, পুলিশকে, অর্থাৎ তাদেরকেও ভালো হতে দিলেন না, তাদেরকে ওই যে বাজে কাজে আপনি ইনভলভ করে দিলেন। সরকারকে এদিকে গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়া উচিত। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার আজকে শেষ করব এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।